আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোকে 50টি আসন ছাড়তে পারে বিএনপি। এরই মধ্যে মিত্র দলগুলোর কাছে তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চেয়েছে দলটি। ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে কাজ করছে বিএনপি। অক্টোবরের মধ্যে দলের পাশাপাশি জোটের প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করতে চায় দলটি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকা মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও চূড়ান্ত করা হবে। আমাদের সাথে যারা অতীতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে তাদের মধ্য থেকে বাছাইকৃত নেতাদেরকে আমরা কিছু আসন ছেড়ে দিয়ে আমাদের সাথে ইলেকশনে তারা অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করব। আমরাও তো জানি যে কোন নেতা কোন এলাকায় কী ধরনের কাজ করেছে, কে কতটুকু কাজ করেছে। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। এবং জোটের সাথে আমাদের সেই বিষয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দল জোটে যারা অন্তর্ভুক্ত তারা তো তাদের দাবি উত্থাপন করবেই। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জোটের নেতারা জানান, ইতিমধ্যে তাদের নির্বাচনী এলাকায় কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপির হাইকমান্ড। আমাদের জোটে অনেক ভালো প্রার্থী আছে, তাদের সম্পর্কে বিএনপিরও ভালো ধারণা আছে। 12 দলীয় জোটের নেতৃবৃন্দ যারা যে যে এলাকায় আগামীতে সম্ভাব্য প্রার্থী হিসাবে নির্বাচন করতে ইচ্ছুক আগ্রহী, তাদেরকে তার এলাকায় কাজ করে যাওয়ার কথা ওনারা বলেছেন। ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে। জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়ী হলে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মিত্রদের নিয়েই জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন বানচাল পিছিয়ে দিতে যে শক্তি কাজ করছে তার পক্ষেই মাঠে নেমেছে জামায়াত, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। কয়েকটি রাজনৈতিক দল নিজেদের হীন স্বার্থে পিআর সহ নানা দাবিতে জনগণকে বিভ্রান্ত করছে বলেন তিনি। শনিবার রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর এক আলোচনায় এই পদ থেকে তাদেরকে সরে আসারও আহ্বান জানান বিএনপি নেতা। জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী সহ যেসব দল পিআর পদ্ধতির দাবি তুলছে, 24-এর গণ অভ্যুত্থান এবং বিগত 16 বছরে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে আবার। এদিকে শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসলামপন্থী একটি দলের সমর্থকদের প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। জুলাই সনদে যে বিষয়গুলো ঐক্যমত্য কমিশনে সবাই একমত হয়েছে সেসব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার আমলেও রাজনীতিবিদরা এমন বর্বর হামলার শিকার হননি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা শেষে ফিরে শনিবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন নূর। শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুরুল হক নূর অভিযোগ করেন, গত 1 বছরে শুধু ভাগ বটোয়ারার পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। নুরুল হক নূর এখনো পুরোপুরি সুস্থ হননি বলে জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আগামী জানুয়ারিতে নূরকে আবারও সিঙ্গাপুর নেওয়া লাগবে বলে জানান তিনি। সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্যের দ্বারা গত 29 আগস্ট আক্রান্ত হয়েছিলেন। এরপরে ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন। গণ অধিকার পরিষদ জানিয়েছে, গত 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় অন্যান্যদের মধ্যে নুরুল হক নূর গুরুতর আহত হন। দেশে চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জামায়াত জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মগবাজারে দায় ও ওয়াএজ সম্মেলনে সব জানান তিনি। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। তবে স্বাধীনতার 54 বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। সবাই নয়, শিক্ষিত সমাজের একটি অংশ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ধর্মীয় নির্দেশনা মেনে চলা মুসলিমরা নেতৃত্ব পেলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, গঠিত হবে মানবিক সমাজ। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন সুন্নাহর আলোকে সমাজকে পথ দেখাতে হবে বলেও জানান জামায়াতে আমির। জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। এটা জাতির প্রত্যাশা, কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনা শুরু হবে বেলা 11:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে। মূল আলোচনা হবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে। রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য কতটা কমেছে তা জানবে কমিশন। দলগুলো চাইলে বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরবে কমিশন। এর আগে সকাল 10টায় কমিশনের সদস্যরা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে। জুলাই জাতীয় সনদে রয়েছে 84টি সংস্কার প্রস্তাব। সনদের খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য হয়নি। এই কারণেই সনদটি আটকে আছে। এর আগে 11 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছিল কমিশনের, তখনও কোনো ঐক্যমত্য হয়নি। দেশে চাঁদাবাজি অবৈধ দখলের অপরাধে সম্প্রতি গ্রেপ্তার হওয়া প্রায় 60%ই নতুন মুখ। 1 মাসে গ্রেপ্তার 650-র মধ্যে অর্ধেকের বেশি রাজনৈতিক কর্মী। এসব অপরাধের জন্য বর্তমানে সক্রিয় দলগুলোর প্রশ্রয় সহ 6টি কারণ চিহ্নিত করেছে পুলিশ। গণঅভ্যুত্থানের পরও চাঁদাবাজি ও দখলদারিত্বের সংস্কৃতি বন্ধ না হওয়ায় উদ্বেগ বিশ্লেষকদের। এবছরের 15 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে 650 জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে 371 জনই চাঁদাবাজিতে নতুন। আর সবচেয়ে বেশি গ্রেপ্তার ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে 323 জন, যাদের 223 জনই নতুন চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে একাধিক ঘটনায় জড়িত থাকার বিষয়ে দেখা যায় বা ওরকম সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে সেটা আমরা বিজ্ঞ আদালতকে অবশ্যই অবহিত করি। এবং এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা অন্য যে কোনো ধরনের অপরাধ সংশ্লিষ্টতা থাকলে সেটা আমাদের তদন্তে যথাযথভাবে প্রতিফলিত হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, আওয়ামী লীগের পতনের পর পুরনো অপরাধ সিন্ডিকেট দুর্বল হওয়ায় সে জায়গা নিয়েছেন এখন রাজনীতির কেন্দ্রে থাকা দলগুলোর অনেক সদস্য। আর তাদের চাঁদাবাজি ও দখলের প্রধান ক্ষেত্রগুলো হচ্ছে পরিবহন, বাজার, আবাসন, শ্রমিক সংগঠন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের ১৭ বছর শাসনামলে চাঁদাবাজির যে ধারা তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের পর তা বন্ধ হয়নি, বরং সেই পথেই হাঁটছেন অন্যান্য দলের নেতাকর্মীরা। দেশে যদি গণতান্ত্রিক একটা পরিবেশ ধারাবাহিকতা বজায় থাকে তাহলে রাজনীতির মানটাও আগাবে দীর্ঘ সময়, তাই না? আপনি ১৭ বছর ধরে একটা বিরোধী দলকে দাঁড়াইতেই দিলেন না, তাহলে তো এটা হবে। আজকে যে অবস্থা, সেই অবস্থার দায় তো বিগত সরকারের উপরেই যায়। এ ধরনের অপরাধ কমাতে হলে রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ে কর্মীদের ওপর কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ জোরদারের তাগিদ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া শিবগঞ্জে পুলিশ হেফাজত থেকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত 8:30টার দিকে পৌর এলাকায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি জানান, 12 মামলার আসামি রেজাকুলকে ধরতে তার বাড়িতে যান এসআই মামুন সহ 5 পুলিশ সদস্য। তাকে গ্রেপ্তারের পর থানায় আনার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার স্বজন ও সমর্থকেরা। এ সময় 5 পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আর ইনি আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, এই ঘটনার বিস্তারিত জানাবেন এবং পুলিশ কি এখন পর্যন্ত মামলা করেছে কিনা এবং কাউকে আটক করা গেছে কিনা? আমি কিছুক্ষণ আগে শিবগঞ্জ উপজেলার যিনি দায়িত্বে আছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, মামলা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই মামলা দায়ের করা হবে। এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে অন্যতম থাকবে পালিয়ে যাওয়া এই যে নেতার কথা বলছেন আওয়ামী লীগের রেজাকুল ইসলাম রাজু, তিনিও থাকবেন এই মামলার আসামি হিসেবে। আর আপনি আগেই জানিয়েছেন যে তার বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় 12টার মতো মামলা রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন যে এর মধ্যে শিবগঞ্জ থানাতেই রয়েছে 12টির মধ্যে 5টি মামলা এবং এর বাইরে বগুড়ার অন্যান্য থানাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। এবং এই মামলাগুলোর মধ্যে অধিকাংশ মামলাই হলো জুলাই বিরোধী আন্দোলনের, জুলাই যে সরকার বিরোধী আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে তিনি বিরোধিতা করছিলেন এবং তার যে বিরোধিতার কারণে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, নানা ধরনের নাশকতা হয়েছে। সেই নাশকতার অভিযোগগুলো এনেই তার বিরুদ্ধে অন্যান্য আসামিদের সাথে মামলাটা দায়ের করা হয়েছে। আর গত রাত্রে এই ঘটনার পরপরই বেশ কয়েকবার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে তাকে আটক করবার জন্য এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই সব মামলায় তাকে গ্রেপ্তারও দেখানো হতে পারে এই ঘটনায় তাকে আটক করার পরপরই। আর আমাদেরকে স্থানীয় লোকজন অভিযোগ করেছে গতকাল এই ঘটনার পর থেকে গ্রামের অধিকাংশ মানুষই গ্রাম থেকে পালিয়ে গেছে এবং তারা এখন পুলিশের ভয়ে ভীত অবস্থায় রয়েছে, যে কারণে তাদের অধিকাংশই এখন গ্রাম ছাড়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কোনো নিরীহ মানুষকেই এই ঘটনায় হয়রানি করার কোনো রকম নির্দেশনাও নাই এবং পুলিশের সেরকম ইচ্ছাও নাই বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশ খুব দায়িত্বশীলতার সাথে বলছেন যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট শুধুমাত্র তাদেরকেই আইনের আওতায় আনা হবে, এর বাইরে কোনো মানুষকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে না। আর এই রেজাকুল ইসলাম ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদে। সে সময় তার বিরুদ্ধে নানা ধরনেরও অভিযোগ করা হয়েছিল, কিন্তু সেগুলো তৎকালীন ক্ষমতায় থাকা সরকার খুব বেশি গুরুত্ব দেয়নি, যে কারণে তেমন কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হয়নি। সব মিলিয়ে এখন পর্যন্ত পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এবং গ্রেপ্তারের পরই তাকে আদালতে সোপর্দ করা হবে এবং এই একই সাথে অন্যান্য মামলাতেও তাকে শোন অ্যারেস্ট দেখানো হতে পারে বলে পুলিশ আমাদেরকে একটি প্রাথমিক ধারণা দিয়েছেন। বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ পরে গণপিটুনিতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 14 জন। শনিবার সকালে সংঘর্ষ হলেও সন্ধ্যায় ঘটনা জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় এলজি শটগানের গুলি, 2টি ম্যাগাজিন উদ্ধার করে। পুলিশ জানায় কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সলিমপুর আলীনগরের জমি দখল নিয়ে উস্কানি দিচ্ছিল স্থানীয় রোকন মেম্বার ও ইয়াসিন গ্রুপ। সকালে রোকন মেম্বারের গ্রুপ আলীনগর দখল করতে যায়, এ সময় ইয়াসিন গ্রুপ তাদের ঘেরাও করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়, আহত হয় 14 জন। এই ঘটনায় বেশ কিছু বাড়িঘর ও কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত 14 জন, নিহত একজন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে মারামারি।
পাল্টাতে হয়। তার কাছে অভিযোগ পাইলে, লিখিত অভিযোগ পাইলে থানা চলে ফোন করতে। চট্টগ্রামের বাকুলিয়া কল্পলোক আবাসিক এলাকায় আগুনে পুড়ে গেছে একটি প্লাস্টিকের গুদাম। শনিবার বিকেলে 5:15টার দিকে লাগা আগুন 2 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, বিকেলে নগরীর বাকুলিয়ায় একটি আধা পাকা গুদামটিতে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়। গুদামটিতে বিভিন্ন ব্যবহৃত প্লাস্টিক ও ঝুট কাপড় ছিল। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি। দোকান তো চা খাই উদ্ধার গেছি, দেখি তো আগুন জ্বলে 5 মিনিটে হয় নাই, এক গুড় আগুন ছিড়ি গিয়ে প্লাস্টিক আছিল, জুড় আছিল। ধোঁয়াটা যখন আস্তে আস্তে বহুত দূরের ভিতরে আমরা কুল পাইতেছি না, বাটির বাই করার পরে লাইনটা কাটা দিচ্ছি। সেখানে বিদ্যুৎ লাইন ছিল, হয়তো বিদ্যুতের ফোন করা হচ্ছে, তো অনেকে তার তথ্য নিয়ে জানা যায়। আর ক্ষয়ক্ষতি বলতে আসলে এখানে তো সামান্য কিছু ইয়ে ছিল, ওই যে প্লাস্টিকগুলো মানে ভাঙ্গারের দোকান। ক্ষয়ক্ষতির বলতে গেলে এত সর্বোচ্চ হয়তো 20-40 হাজার টাকা এতটুকু। চলতি বছরের আগস্ট পর্যন্ত 8 মাসে 390 কন্যা শিশু ধর্ষণের শিকার, 83 জনকে হত্যা, অপহরণ ও পাচার করা হয়েছে 34 এবং যৌন হয়রানির শিকার হয়েছে 54 জন। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। তারা জানিয়েছে, কন্যা শিশুকে যৌন হয়রানির হার গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে, যা খুবই উদ্বেগজনক। সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, নারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে, তাই নারীর অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এতে নারীর রাজনৈতিক অধিকার পরাজিত আর পুরুষতন্ত্র জয়ী হয়েছে। পুরুষতন্ত্র আমাদের উপর এমন জেঁকে বসেছে এবং আমরা ক্রমান্বয়ে যেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেদিকে অগ্রসর হচ্ছে, তাতে নারীদের প্রতি আমরা বৈষম্য করেছি, তাদেরকে বঞ্চিত করেছি, তাদেরকে অধস্তন করে রেখেছি, তাদেরকে নির্যাতিত করেছি, নিপীড়িত রেখেছি। বছরের 6 থেকে 8 মাস পানিবন্দী থাকেন খুলনা, ডুমুরিয়া ও ফুলতলার লক্ষাধিক মানুষ। বিল ডাকাতি এলাকায় খাল দখল ও নদী ভরাটের কারণে অর্ধশতাধিক গ্রামের পানি নামার পথ বন্ধ। পানির নিচে 30,000 হেক্টর ফসলি জমি। কয়েক দশক ধরে চলা এ দুর্ভোগ নিরসনের দ্রুত সমন্বিত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। খুলনার ডুমুরিয়া উপজেলার বিলডাকাতি এলাকার কৃষ্ণনগর গ্রাম। পানিতে তলিয়ে আছে মাঠঘাট, সড়ক পেরিয়ে বসত বাড়িতেও ঢুকেছে পানি। বছরে 6 থেকে 8 মাস এই এলাকার মানুষ পানিবন্দী। এলাকার শৈলমারি, ভদ্রা সহ 6টি নদী ভরাট হওয়া, মাছ চাষের জন্য খাল ইজারা দিয়ে পানি প্রবাহ বন্ধ এবং স্লুইস গেট অকেজো হওয়ায় এই জলাবদ্ধতা। পানিতে তলিয়ে থাকে 2 উপজেলার অর্ধশতাধিক গ্রামের 30,000 হেক্টর ফসলি জমি। আমাকে কোনো খাটিয়ে খাওয়া ছাড়া আমাকে কোনো পথ নেই। আমাদের দেওয়া আছে বিল খাল তলায় গেছে, প্রতিদিন আয় করতে আছে। বাইরে যাওয়াও সমস্যা, রান্না করারও সমস্যা। তাহলে ঘরের ভিতর যাই দেখতে হবে যে কি সমস্যার ভিতর আমরা থাকি। আপনার ত্রাণ সহায়তা, কারণ মানুষের অবস্থা তো দেখলেন, আর সাথে সাথে আপনার এই পানি নিষ্কাশনের একটা সুষ্ঠু সমাধান চাই। লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকলেও তাদের জন্য নেই সরকারি সহায়তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়া হবে বলছে প্রশাসন। যখন আমাদের এই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন আছে, তাদের সাথে ওখানকার লোকাল যে পিপলস রিপ্রেজেন্টেটিভ আছে বা জনপ্রতিনিধি আছে, তাদের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলি আইডেন্টিফাই করে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। আমাদের বর্তমানে একটা প্রকল্প দেওয়া আছে, ওই প্রকল্পটা বাস্তবায়ন হলে স্বল্প মেয়াদে একটা সলিউশন হবে আশা করছি। আর দীর্ঘমেয়াদীর জন্য আমাদের IWM কর্তৃক একটা স্টাডি চলছে, ওই স্টাডি সুপারিশ আলোকে আমরা মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করব। 90-এর দশকে খুলনা যশোর রিহ্যাবিলিটেশন ড্রেনেজ প্রকল্পের পর এলাকায় আর বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি। ধর্মীয় উপাসনালয় থেকে বসত ভিটা, মাছের ঘের থেকে ফসলি জমি, সবই পানির নিচে। প্রাকৃতিক নয়, মানুষসৃষ্ট কারণেই এই জলবদ্ধতা বলছে এলাকাবাসী।
তাই শুধু আশ্বাস নয়, তাদের দাবি জলবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। সেনাবাহিনীর সহায়তায় অক্টোবর থেকে 140 কোটি টাকা ব্যয়ে 6টি নদী খননের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। খাগড়াছড়িতে 8 দিন পর 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে সিদ্ধান্ত জানানো হয়। এর আগে অবরোধ কর্মসূচি তুলে নেয় যুগ্ম ছাত্র জনতা। স্বাভাবিক জীবনে ফেরার স্বস্তিতে স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। 144 ধারা খাগড়াছড়িতে অবরোধ ও 144 ধারা প্রত্যাহারের পর জনজীবন কতটা স্বাভাবিক হয়েছে? নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, 8 দিন পরে গত শনিবার থেকে চলা একেবারে গতকাল শনিবার পর্যন্ত অর্থাৎ 8 দিন যে খাগড়াছড়ি 144 ধারা ছিল সেটি প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলা পৌরসভার পাশাপাশি গুইমারাতে অর্থাৎ গত রোববারে যে এখানে সহিংসতা হয়েছে সেই গুইমারাতেও কিন্তু 144 ধারা প্রত্যাহার করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আগে জানানো হয়েছে যে এই সময়ে অবরোধ প্রত্যাহার করা হবে। যুগ্ম ছাত্র জনতা জাগে যে অবরোধ সেটির পরে কিন্তু 144 ধারাটা প্রত্যাহার করা হবে। আপনি জানেন গতকাল সকালবেলা এক প্রেস বিজ্ঞপ্তিতে আজকে অর্থাৎ 5 অক্টোবর পর্যন্ত যে অবরোধ কর্মসূচিটা স্থগিত করা ছিল সেটি পুরোপুরি প্রত্যাহার করেছে যুগ্ম জনতার পক্ষ থেকে। এরপরে কিন্তু প্রশাসন তারা দুপুরবেলা মিটিং করে রাতেই আমাদেরকে সিদ্ধান্ত জানিয়েছে যে আজকে সকাল থেকে অর্থাৎ রোববার সকাল থেকে সকাল 6টা থেকে খাগড়াছড়ি জেলা শহর পৌরসভা এবং গুইমারাতে যে 144 ধারা ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে এবং এর পরে বা অবরোধ কর্মসূচি প্রত্যাহার কারণে মানুষের জনজীবনে যে স্বাভাবিক হতাশ সেটা ফিরে এসেছে এবং আমরা দেখেছি হাট বাজারগুলিতে পাহাড়ি বাঙালি উভয় জনগোষ্ঠীর মানুষের উপস্থিতি যেমন বেড়েছে এবং যান চলাচলও কিন্তু বেড়েছে। দূরপাল্লার সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটি একেবারে স্বাভাবিক হয়েছে এবং যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে বিশেষ করে খাগড়াছড়ি হয়ে যারা সাজেকে যাচ্ছে তারাও কিন্তু সেখানে নির্বিঘ্নে নিরাপদে সাজেকে যাতায়াত করছে। অর্থাৎ খাগড়াছড়ির জনজীবন বলা যায় যে অন্য সময়ের তুলনায় অন্য সময়ে যেরকম রয়েছে সেই স্বাভাবিকতা ফিরে এসেছে এবং খাগড়াছড়ির শহরেও আমরা দেখেছি পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি সেটা বেড়েছে। আপনি জানেন গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 4 দিনের অবরোধ ছিল। সে সময়ে প্রশাসন সহিংসতা রোধে কিন্তু 144 ধারা জারি করেছিল, যে কারণে আসলে একটা স্থবিরতা নেমে এসেছিল এবং অবরোধের কারণে খাগড়াছড়ি কার্যত সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শুধু সারা দেশ নয় খাগড়াছড়ির আন্তঃ উপজেলা যে সড়ক যোগাযোগ ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এখন অবরোধ তুলে নেওয়ার কারণে কিন্তু জনজীবনের স্বাভাবিকতা ফিরেছে। একই সাথে 144 ধারা প্রত্যাহার করার কারণেও দোকানপাট খোলা থেকে শুরু করে মানুষের যানবাহনের চলাচল এবং মানুষের জীবনে যে স্বস্তি সেটা ফিরে এসেছে এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা নতুন কোনো কর্মসূচি থাকবে না শহরে বা জেলাতে এবং যাতে গণতান্ত্রিক আন্দোলন হলেও মানুষের জনজীবন যাতে বিঘ্ন ঘটে এই ধরনের কোনো কর্মসূচি দিবে না এবং অবরোধ তুলে নেওয়ার কারণে মানুষের জীবনে স্বস্তি ফিরে এসেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জায়গা থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়া চলবে না এমন মন্তব্য করেছেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের নেতারা। তাদের অভিযোগ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বের শাসকরা এখনও সোচ্চার নয়। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন থেকে এসব কথা বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক। গাজার উপর ইসরায়েলি হামলা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলার নিন্দা জানান নেতারা। তারা বলেন, মানববিধ্বংসী অস্ত্রের মিথ্যা অভিযোগ তুলে ইরাকে আগ্রাসনের অন্যতম অনুঘটক ছিলেন টনি ব্লেয়ার। তাই গাজার মতো সংবেদনশীল ইস্যুতে তাকে কোনো অবস্থাতেই দায়িত্ব দেওয়া চলবে না। উইপন অফ মাস ডিস্ট্রাকশনের অভিযোগে ইরাককে ধ্বংস করার পর তিনি স্বীকার করেছিলেন, আমরা ভুল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ইরাকে হামলা করেছিলাম, সেখানে গণবিধ্বংসী কোনো অস্ত্র ছিল না। সেই আত্মস্বীকৃত মিথ্যাবাদী টনি ব্লেয়ারকে কোনোভাবেই ফিলিস্তিনের দায়িত্বে দেওয়া যাবে না, গাজার দায়িত্বে দেওয়া যাবে না। হামাস সেটি মেনে নেবে না। তারা সুস্পষ্টভাবে জানিয়েছে তারা গাজার প্রশাসন ছেড়ে দিতে রাজি, তবে অবশ্যই ফিলিস্তিনিদের মাধ্যমেই একটি টেকনোক্রেট প্রশাসন তৈরি করতে হবে যেটি গাজা পরিচালনা করবে। বক্তারা অভিযোগ করেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুসলিম বিশ্ব এখনো নীরব। তারাই ফিলিস্তিনি মুক্তির সংগ্রামকে দুর্বল করছে। যে অবস্থা দাঁড়িয়েছে যে বাচ্চারা আহত হয়ে তাদের ব্যথার জন্য কাঁদছে না, কাঁদছে খাওয়ার জন্য, কি মর্মান্তিক। তাদের দৃশ্য থেকে সারা বিশ্ব জেগে উঠেছে, কিন্তু
মুসলিম বিশ্বের শাসকবৃন্দ এখনো জেগে ওঠেনি, এটা সত্যি দুঃখজনক। মুসলমান বিশ্বের শাসকদের এগিয়ে আসতে হবে। আমাদের ট্রাম্প বা ওই জাতীয় পাশ্চাত্য আসলে সত্যিকার অর্থে কিছু করবে না। জনগণ জেগে উঠেছে, কিন্তু শাসকরা কিছুই করবে না। ও অসুর শক্তিকে সেই শক্তি দিয়েই দাবাতে হবে, নতুন মুক্তি নেই। জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী দাবি করেন বক্তারা। বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো সম্ভব নয়। সবচেয়ে দুঃখজনক হলো শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তাল মেঘনা আর পদ্মা পাড়ি দেওয়া লাগে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই। প্রতিদিন এভাবে 250 ট্রলারে 10,000 মানুষ যাতায়াত করে। এরা চাঁদপুরের 3টি উপজেলার চরাঞ্চলের বাসিন্দা। বিকল্প না থাকায় ট্রলারই সেখানে একমাত্র ভরসা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নজরদারি চেয়েছেন স্থানীয়রা। চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ এবং হাইমচর উপজেলার প্রায় 40টি চর পদ্মা ও মেঘনা নদীতে। এগুলোই প্রায় 4 লাখ মানুষের বসবাস। স্কুল, কলেজ, হাসপাতাল আর ব্যবসার জন্য প্রতিদিনই উপজেলা আর জেলা সদরে যেতে হয় বাসিন্দাদের। তবে এই যাত্রায় একমাত্র মাধ্যম নৌযান। কোনো বিকল্প না থাকায় ছোট ট্রলারে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। এসব ট্রলারে নিরাপত্তা ব্যবস্থা থাকে না বললেই চলে। যাত্রীও নেওয়া হয় ধারণ ক্ষমতার বেশি। বর্ষায় নদী উত্তাল থাকায় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যে ট্রলার মানুষ আনতে ওঠে এই জায়গাতে লাইফ জ্যাকেটের ব্যবস্থা নাই। ব্রেও হয়, মেটাল ঝুঁকি দেয়, একটা ক্ষয়ক্ষতি হয়। আমরা শহর থেকে সবসময় দুধ নিয়ে আসি। যদি ট্রলারগুলোতে বয়ার জ্যাকেট থাকে আমরা সবসময় নিরাপত্তা আসতে পারি। ট্রলার চালকদের দাবি তারা লাইফ জ্যাকেট রাখেন, তবে অর্থ সংকটে যাত্রীর তুলনায় নিরাপত্তা সরঞ্জাম কম। এজন্য সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। বাতাস হলে আমরা লাইফ জ্যাকেট এবং বয়া আছে, আমরা ওইরকম সেফটি দিয়েই আমরা আনি। সরকারও যদি আমাকে লাইফ বয়া অথবা বয়া যদি কিছু সহায়তা করে তাহলে আমাকে একটু সুবিধা হয়। বিআইডব্লিউটিএ বলছে, নিয়ম না মেনে ঝুঁকি নিয়ে চলা ট্রলারগুলো তদারকি করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানাকে আমরা নির্দেশনা দিয়েছি যে এই সমস্ত জাহাজ যখন লঞ্চ মানে এই ট্রলারগুলো যখন বৈরী আবহাওয়া থাকবে এবং নদী উত্তাল থাকবে তখন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। চাঁদপুরে এসব চর থেকে প্রতিদিন 250 ট্রলারে প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্রাফিক পুলিশের বিকল্প সড়ক দেওয়ার শর্তে 5 মাস ধরে বন্ধ রয়েছে পাতাল রেলের বেশ কিছু অংশের কাজ। ডিপো নির্মাণ দ্রুত গতিতে চললেও ব্যাহত হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থানান্তর। এতে প্রকল্প বাস্তবায়নে দেরির পাশাপাশি খরচ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। কাজ দ্রুত শেষ করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 প্রকল্প, যার কাজ চলছে 2টি অংশে। একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে প্রায় 20 কিলোমিটার, আর একটি নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত প্রায় 12 কিলোমিটার উড়াল রেলপথ। কাজ শুরু হয় 2023 সালের ফেব্রুয়ারিতে, শেষ করার লক্ষ্য 2026 সালের ডিসেম্বরের মধ্যে। এ রুটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে এমআরটি লাইন 1 ডিপোর মাটি প্রস্তুতের কাজ শেষ। এখন শুরু হবে অবকাঠামো নির্মাণ। বিমানবন্দর, খিলক্ষেত, নদ্দা এলাকায় গ্যাস ও বিদ্যুৎ লাইন সরানোর কাজ শেষ হলেও বন্ধ রয়েছে নতুন বাজার থেকে আফতাবনগর পর্যন্ত। ডিএমপি ট্রাফিক বিকল্প সড়কে শর্তের কারণে চলতি বছরের এপ্রিল থেকে সেবা লাইন স্থানান্তর বন্ধ। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কিছু অংশের নির্মাণ বন্ধ থাকলেও অন্য জায়গায় চলছে পুরোদমে। খরচ কমানো ও প্রকল্পের স্বার্থে ডিএমপি, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থা সহযোগিতা প্রয়োজন। অল্টারনেটিভ রোড করার জন্য প্রপোজাল আছে, ওইটা নিয়ে বিবেচনা হচ্ছে। যেহেতু আমাদের পুরো কাজটাই প্রক্রিয়াটা এখন যাচাই বাছাই চলতেছে, যার জন্য আমরা ওই লাইনটা করবো কিনা ওইটা সরকারের একটা ডিসিশনের ব্যাপার আছে। তো বাট আমরা চাচ্ছি অন্য যত সব কাজ আছে, ইউটিলিটি ডাইভার্সন, সমস্ত কাজ বিজনেস অ্যাজ ইউজুয়াল। বিশেষজ্ঞরা বলছেন, বড় উন্নয়ন প্রকল্পে ধীর গতি বৈশ্বিকভাবে ইমেজ সংকট তৈরি করে। টেকসই সুফল পেতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর তাগিদ তাদের। ইনভেস্টররা কিন্তু তখন এটা সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছে যে এখানে বিনিয়োগ করলে আমার বিনিয়োগটা উঠে আসবে, কারণ পপুলেশন বেশি। এই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারছি না, কারণ সময় আবদ্ধভাবে কাজ করি না। কন্ট্রাক্টরের যেমন দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়,
আমজনতাও কিন্তু একটা ডেভেলপমেন্ট পেইনের মধ্যে পড়ে যায়। 2030 সালের মধ্যে ঢাকায় 6টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে, তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ও আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেমন ছিল রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরবাড়ি, এই কৌতূহল এখন মেটানো যাচ্ছে ঢাকাতেই। ধানমন্ডিতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী প্রদর্শনীর। তৎকালীন আরবের নানা স্থাপনার চিত্রও ফুটে উঠেছে এই আয়োজনে। রাজধানী ধানমন্ডির মসজিদুল তাকওয়া সোসাইটি আয়োজন করেছে এমন ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, আর এগুলো তার ঘরের আসবাবপত্র। পাশেই আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এবং আসবাবপত্র। এগুলো মদিনায় নয়, রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রতীকীভাবে ফুটে উঠেছে একখণ্ড আরব। ব্যতিক্রমী এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও পরিবেশের রেপ্লিকা, যা দর্শনার্থীদের সিরাতের প্রতি গভীর উপলব্ধি অর্জনে সাহায্য করছে। মসজিদে নববী এবং দেখতে পেরেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। উমরা করার পর যে দৃশ্য দেখতে পারছি, তো ওইটারই আমি ফ্ল্যাশব্যাক পাইতেছি। প্রদর্শনী ঘুরে দেখা যায় খেজুর পাতা দিয়ে ছাওয়া কুঁড়েঘরের মতো স্থাপনা, সে যুগের আসবাবপত্র, মাটির তৈরি পাত্র, বালু মাটির দেয়াল ও মেঝে, প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ গাছপালায় সজ্জিত বসার স্থান। প্রদর্শনীতে ভিড় জমিয়েছেন সব বয়সী দর্শনার্থীরা। সিরাতের এমন জীবন্ত উপস্থাপনা দেখে মুগ্ধ অনেকেই। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগছে, মানে কান্নাও করে দিচ্ছে আমরা। ওনার রুমটা কেমন ছিল, ওনার স্ত্রীরা কেমন ছিল, কেমন জীবনযাপন করছে, ওইটা দেখলে আপনার মানে একটা ধারণা আসবে। মসজিদুত তাকওয়ার এই ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী দেখতে আসেন ধর্ম ও বাণিজ্য উপদেষ্টা। জানান শুধু তথ্য নয়, নবীজির আদর্শিক জীবনের এক গভীর বার্তা ফুটিয়ে তোলা হয়েছে এমন আয়োজনে। একটা প্রদর্শনী যেটা দেখলেই আমাদের নবী যুগের কথা মনে পড়ে, সাহাবায়ে কেরামদের যুগের কথা মনে পড়ে এবং আমাদের মধ্যে নবী প্রেম জাগ্রত হয়। মানুষের কাছে এই জিনিসটা যে আমরা পৌঁছাতে পেরেছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে, নবীর প্রেমে যারা এসছেন তা অবশ্যই আমাদেরকে অসম্ভব অনুপ্রেরণা দিয়েছে। নতুন প্রজন্মকে নবীজির জীবন অধ্যয়ন ও তার শিক্ষা বাস্তবায়নের তাগিদ আয়োজকদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাই।